আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আজকের ক্লাসটা মূলত জাহাঙ্গীরনগর সি ইউনিটের বাংলা হচ্ছে কমন টপিক নিয়ে, যেগুলা মাস্ট বি আসবেই, পরীক্ষায় পাবা তোমরা, সেগুলা নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমাদের হচ্ছে সবারই বাংলা যেই মেইন বইটা থাকে, বোর্ড বই যেটা যেটা সাহিত্য পাঠ, ওইটার হচ্ছে আমাদের গল্পগুলা আর কি, গল্পগুলা মানে ভালোভাবে পড়তে হবে। গল্প যদি আমার জানা থাকে তাহলে হচ্ছে আমার গল্প থেকে যে টাইপেরই কোয়েশ্চেন করুক না কেন, তাহলে আমি উত্তর দিতে পারবো। কারণ আমি এটার বাস্তব প্রমাণ, আমার হচ্ছে গল্পগুলো ভালোভাবে পড়া ছিল, দ্যাটস ওয়াই আমি গল্প থেকে যেটাই কোশ্চেন আসছে আমি অ্যান্সার করতে পারছি। সেটা হচ্ছে গল্পের কবি পরিচিতি হোক বা হচ্ছে তোমার পাঠ পরিচিতি হোক, সেটা থেকে অ্যান্সার করে দিতে পারবো। আর তুমি যদি পড়ো তাহলে হচ্ছে তুমিও গল্প বা কবিতা থেকে সেটার হচ্ছে আহ, পাঠ পরিচিতি অথবা কবি পরিচিতি যেটা থেকে কোয়েশ্চেন আসুক না কেন, সেটার ভালোভাবে অ্যান্সার করে দিতে পারবা। তো এই হচ্ছে মূলত পাঠ পরিচিতি, সাহিত্য পাঠ নিয়ে কথা। আর এবারে যদি আসি ব্যাকরণের দিকে, তো ব্যাকরণের হচ্ছে, ব্যাকরণ বলতে আমাদের সবার আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে সমাস। এই সমাসটা তোমাদের হচ্ছে ভালো করে জানতে হবে। সমাস যদি তুমি এ টু জেড না পড়ে পরীক্ষার হলে গিয়ে বসো, তাহলে দেখবা যে একটা আহ, সমাস দিয়ে রাখছে, বাট তুমি মনে করতে পারতেছো না যে ওইটা আসলে কি সমাস, মানে ওইটার হচ্ছে ব্যাস বাক্য যেটা, ওটা তুমি আহ, বের করতে পারতেছো না। ঠিক আছে? তো এই জন্য সমাস তোমাকে হচ্ছে ভালোভাবে পড়ে যেতে হবে। এ টু জেড, এ টু জেড সমাস পড়ে যেতে হবে। তাহলে তুমি এখান থেকে সমাস একটা কমন পাচ্ছই পাচ্ছ। যদি তুমি সমাস ভালো করে পড়ে যাও তাহলে একটা সমাসের অ্যান্সার তুমি করে আসতে পারবা। তারপরে আসি শব্দের হচ্ছে শ্রেণী বিভাগ। এই জিনিসটাও একটা কমন, কমন একটা টপিকের মধ্যে একটা শব্দের শ্রেণী বিভাগ। তো শব্দের শ্রেণী বিভাগ থেকে মূলত আসে যে শব্দের উৎসগত যে শ্রেণী বিভাগটা আছে আর কি, উৎসগত যেটা সেটা, এটা হলো তোমার এই যে কিছু তৎসম শব্দ আছে, তৎসম, তৎসম, কিছু তৎসম শব্দ আছে, আবার হচ্ছে অর্ধ তৎসম, তারপরে হলো তদ্ভব এবং দেশি, আর লাস্টে হচ্ছে বিদেশি। তো এই কয়েকটা জিনিস আসলে পরীক্ষায় আসে বারবার, যে নিচের কোনটি বিদেশি শব্দ, অথবা কোনটি প্রাকৃত, কোনটি হচ্ছে তদ্ভব। তো এগুলো আর কি। তো এই জন্য তোমাকে যদি তুমি সি ইউনিটের পরীক্ষা দাও, তো বাংলার জন্য তোমাকে মাস্ট বি শব্দের শ্রেণী বিভাগটাও দেখতে হবে। ঠিক আছে? আর সমাস তো 100% একটা না একটা সমাস থাকবে। যদি এইবার হচ্ছে শিফট ভিত্তিক পরীক্ষা না হয়, তারপরেও এখানে সমাস একটা থাকবেই। তো তারপরে তৃতীয় নম্বরে আসতেছে হচ্ছে বানান। আর এই যে যে বানান শুদ্ধিকরণ যেগুলো থাকে আর কি, ওইটা। তো বানান থেকেও তুমি একটা কমন পেয়ে যাচ্ছ যদি বানান থেকে তারা কোয়েশ্চেন করে। আমি দেখছি যে শিফট ভিত্তিক পরীক্ষা হলে দেখা যায় কোনোটাতে বানান না দিয়ে ওটাতে দিছে যে উচ্চারণ। তো এইবার যদি শিফট ভিত্তিক পরীক্ষা না হয়, যদি একক পরীক্ষা হয়, মানে সবগুলা ওইভাবে শিফট ভিত্তিক পরীক্ষা না নিয়ে যদি একটা পরীক্ষা নেয়, তাহলে হয়তো বা বানান দিবে অথবা উচ্চারণ দিবে। আর যদি তাদের মনে হয় যে বানানও রাখবে উচ্চারণও রাখবে, তাহলে রাখতে পারে। তো এই জন্য হচ্ছে বানানটা সঠিকভাবে দেখতে হবে, এটাও সমাসের মতো এ টু জেড দেখতে হবে। এরপরে যদি উচ্চারণের কথা বলি, এই বানানের মতোই হচ্ছে উচ্চারণ। যদি বানান থাকে, উচ্চারণও থাকতে পারে এবং নাও থাকতে পারে। আবার যদি উচ্চারণ থাকে, বানান থাকতেও পারে, নাও পারে। তবে দুইটাই আসার সম্ভাবনা বেশি। সো দুইটা থেকে একটা একটা করে দেখা যাচ্ছে 2 মার্কস কভার হয়ে যাবে। ঠিক আছে? তো এরপরে হচ্ছে আরেকটা জিনিস যেটাও না দেখলে নয়, সেটা হচ্ছে সন্ধি। সন্ধি থেকে আহামরি যে খুব কঠিন কোয়েশ্চেন হয় বিষয়টা এমন না। সন্ধি থেকে খুব কম প্রশ্ন আসতে দেখছি, তবে যেগুলো আসছে মূলত হচ্ছে যুক্তবর্ণ টাইপের। ধরো এই মূর্ধন্যস্ব দিয়ে রাখছে, তো এটাকে ভাঙাইতে বলতেছে আর কি। সরি, মূর্ধন্যস্ব না, এটা হচ্ছে যুক্তক্ষ যেটা আর কি, ওইটা। তো এটাকে মূলত ভাঙাইতে বলে, ক আর মূর্ধন্যস্ব। ওকে। তো এইটা, এই টাইপের জিনিসগুলা দিয়ে রাখে,
যে হচ্ছে এটা দিয়ে যুক্তাক্ষর দিয়ে রাখলো আর নিচে তোমার হচ্ছে এভাবে অপশনে দিয়ে রাখলো ক প্লাস মূর্ধন্য ষ এরকম আর কি দিয়ে রাখবে। তো তোমাকে অ্যান্সার করতে হবে। তো আমি মূলত এই টাইপের কোশ্চেনগুলো বেশি দেখছি। যদি সঙ্গীত থেকে কোশ্চেন করে তো এই টাইপেরই হয়তো করতে পারে অথবা নাও করতে পারে। তবে যেটা করবে ইনশাল্লাহ তুমি যদি সন্ধি টপিকটা ভালো করে পড়ে যাও তাহলে 100% শিওর যে এখান থেকে একটা কম পাবা এবং তুমি অ্যান্সার করতে পারবা নিজে নিজে। তো এরপরে আসি প্রকৃত প্রত্যয় নিয়ে। প্রকৃত প্রত্যয় থেকে খুব কম কোশ্চিন আসতে দেখছি, তবে এবার আসতে পারে। আমার মানে কেন জানি মনে হচ্ছে যে এবার প্রকৃত প্রত্যয় থেকে কোশ্চিন করবে। তো এটা যদিও একটু জটিল তোমাদের কাছে, যারা এইচএসসি পাস করছো তাদের কাছে হচ্ছে প্রকৃত প্রত্যয়টা একটু কঠিনই লাগবে। তো চিন্তার কোনো কারণ নাই। প্রকৃতি ও প্রত্যয় তুমি যদি প্রকৃতি ভালোভাবে বুঝো তাহলে প্রত্যয় এমনি এমনি পারবা। তো এটা নিয়ে আসলে মাথা ঘামানোর কিছু নাই। তো এই জন্য এটাকে 6 নম্বর টপিকে রাখছি। এরপরে আসো উপসর্গ ও অনুসর্গ। এটা তো ভাই একদম একটা পানি পানি একটা টপিক আর কি, মানে অনেক ইজি। এটা এই জন্য বলতেছি। আহ, সমস্যা নাই, আমি এটার উপরে একটা ক্লাস দিয়ে দিব উপসর্গ ও অনুসর্গের উপরে, যে টাইপের প্রশ্ন হইতে পারে বা বিগত বছরে যেগুলো হয়েছে আর কি, এগুলোর উপরে একটা কোশ্চেন আমি সলভ করে এটা হচ্ছে আপলোড দিবনি। তো পরে যদি উপসর্গ ও অনুসর্গ তুমি ভালো করে পড়ে যাও, এগুলা থেকে খুব একটা কঠিন প্রশ্ন আসবে না, এই দুটো থেকে অন্তত। তো এই জন্য তুমি যদি একবার যদি তোমার মাথায় থাকে যে উপসর্গটা কি আর অনুসর্গটা কি, এবং এইগুলা হচ্ছে তোমার উপসর্গ অনুসর্গ মনে রাখার বিভিন্ন ছন্দ আছে, হ্যাঁ। তো তুমি যদি ওগুলা একটু যদি মাথার মধ্যে নিতে পারো তাহলে খুব সহজেই এগুলোর অ্যান্সার করে দিতে পারবে ইনশাল্লাহ। এরপরে লাস্টের যে জিনিসটা সেটা হচ্ছে আরো ইজি একটা বিষয়, মানে টপিক আর কি। তো এটা হচ্ছে নত্যবিধান ও সত্যবিধান। এটা তো কিছুই না ভাই। নত্যবিধানটা হচ্ছে মূর্ধন্য শব্দের কোন জায়গায় বসে, শব্দের শব্দের এটা কোন জায়গায় বসবে আর কি, জায়গায় বসবে, এটাই হচ্ছে নত্যবিধান ও সত্যবিধান। কারণ হচ্ছে আমরা হামেশাই ভুল করে থাকি যে এই নত্যবিধান আর সত্যবিধান জিনিসটা কোন জায়গায় মূর্ধন্য বসাইতে হবে আর কোন জায়গায় মূর্ধন্য স বসাইতে হবে, এই জিনিসটা আসলে আমাদের ভুল হয়। আবার দেখো কোয়েশ্চেনে যদি তোমার এরকম থাকে যে এখানে হয় ন, ঠিক আছে, অপরাহ্ন যদি আমরা লিখি অপরাহ্ন, তাহলে তুমি এবার খেয়াল করে দেখো যে অপরাহ্ন লিখছি আমরা, এইটা কিন্তু স্বাভাবিকভাবে দেখে মনে হচ্ছে যে এখানে হয় ন আছে, যেহেতু এটা হচ্ছে উপরে উঠে আছে, হয় একদম মাথার উপরে। তো আমরা এটাকে সাধারণভাবে দেখে বলতেই পারি যে এটা হচ্ছে হ প্লাস মূর্ধন্য, ঠিক আছে। কিন্তু না ব্রো, এটা হ প্লাস মূর্ধন্য নয়, এইটাই হচ্ছে হ প্লাস দন্তন্য, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মূলত নত্যবিধানের নিয়ম, ঠিক আছে, যে কোথায় মূর্ধন্য বসাইতে হবে আর কোথায় দন্তন্য হবে এগুলো বুঝতে পারবা, মানে এই মূর্ধন্যর ব্যবহারটা সঠিকভাবে তুমি বুঝতে পারবা, এই হচ্ছে কথা। আর মূর্ধন্য স ঠিক একই ভাবে ওরকমই, যে কোন কোন শব্দের পরে মূর্ধন্য স বসে আর কোন কোন শব্দের পরে দন্ত স বা এগুলা বসাইতে হয়। আমরা স আসলেই যে হুট করে ওই দন্ত স বসাই দিব বা তালব্য স বসাই দিব অথবা মূর্ধন্য স বসাই দিব, এরকম ভুল যেন আমাদের না হয় এই কারণেই মূলত এই টপিকটা বানানো হয়েছে, যে আমরা যেন সঠিকভাবে শব্দগুলাকে লিখতে পারি। তো এই জন্যই মূলত এই দুটা বানানো। ক্লিয়ার? ওকে। তো এইবার চলো কিছু মুখস্থ পার্ট আছে, কিছু মুখস্থ পার্ট যেগুলো না দেখলেই নয়, বারবার পরীক্ষায় আসছে এবং এইবারও ইনশাল্লাহ আসবে। তো মুখস্থ অংশে মূলত আমি হচ্ছে এটাকে 4টা পয়েন্ট দিয়ে করছি। এখানে প্রথমত যেটা আসে সেটা হচ্ছে পারিভাষিক শব্দ। এই পারিভাষিক শব্দটা বারবার আসতে দেখা গেছে। ইভেন আই হোপ এবারও আসবে, এবারও আসবে, এবারও আসবে। ওকে। এবার শব্দার্থের দিকে যদি আসি আমি, তাহলে শব্দার্থকেও আমি মানে ছাড়বো না, শব্দার্থও আমি পড়ে যাব পরীক্ষার জন্য, কারণ তো শব্দার্থ ইম্পর্ট্যান্ট। এটা মানে এক কথাই ওই অ্যান্সারগুলো হয়ে থাকে। তো তো এই কারণে হচ্ছে শব্দার্থটাও দিয়ে দেয়, আর যে কোনো শিফটে দিয়ে দেয়। যদি এবার শিফট ভিত্তিক পরীক্ষা না হয় তাহলে হয়তো বা শব্দার্থ দিতে পারে, আমার এটা বিশ্বাস আছে যে দিতে পারে, কারণ এটা এক কথায় উত্তর, তো এটা দেওয়া স্বাভাবিক। আর হচ্ছে তাহলে দেখলাম হচ্ছে পারিভাষিক শব্দ এবং শব্দার্থ, এই দুটো তো দেখবই, তার পাশাপাশি
আসল যেটা জিনিস সেটা হচ্ছে বাগধারা। এই বাগধারা একটা না একটা পাবা পরীক্ষার মধ্যে, অন্তত জাহাঙ্গীরনগরে পাবা বাগধারাটা। তো তোমার হচ্ছে তুমি বাগধারা পড়লে আরেকটা সুবিধা আছে, এটা কিন্তু বি ইউনিটেও আসে। যারা বি ইউনিটে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা তারা হচ্ছে এই বাগধারা জিনিসটাকে দেখতে পাবা পরীক্ষা হলে। ঠিক আছে? সো বাগধারাকে মিস দেওয়া যাবে না, এটাও শিওর 100%। তুমি দেখে যাবা, আসবে। তারপরে হচ্ছে সমার্থক শব্দ। এই সমার্থক শব্দকেও ছাড় দেওয়া যাবে না। এখানে টোটাল 4টা টপিক আছে, তার মধ্যে হচ্ছে সমার্থক শব্দ একটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এই সমার্থক শব্দ মূলত এই যে পৃথিবী, তারপরে হচ্ছে আকাশ, বাতাস, আগুন, এগুলো থেকে যে কোয়েশ্চেনগুলো হয় ওইটা আর কি। তো সমার্থক শব্দ কিন্তু অতটাও কঠিন না। আমরা সচরাচর যে জিনিসগুলো আমাদের চোখের সামনে দেখি বা আমরা বলা বলি করি, এই জিনিসগুলোর থেকেই সমার্থক শব্দটা ওই টিচাররা ওটা থেকে ওরা বের করতে চায় যে আসলে আমরা জানি কি না। তো এই জন্য তোমাদেরকে অত এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। সমার্থক শব্দ তোমাদের 9-10-এর বইয়ে এবং হচ্ছে এই এইচএসসিতে তোমরা যেগুলো পড়ছো এবং অ্যাডমিশনের জন্য যেগুলোতে কোচিং করতেছো, এগুলোতে যে সমার্থক শব্দগুলো পড়াবে তোমাদের, এগুলাই তোমরা পড়ে যাবে, দেখবা যে ইনশাল্লাহ কমন পেয়ে গেছো, একটা না একটা কমন পাবা। তো সমার্থক শব্দগুলো হচ্ছে মূলত ওই টেকনিক ওয়াইজ পড়লে ভালো হয়। তুমি যদি টেকনিক ফলো করে সমার্থক শব্দগুলো পড়ো তাহলে বেশি দিন মনে রাখতে পারবা। তো আমি সাজেস্ট করবো ওইটাই, যে ওভাবে মনে রাখতে, মানে অজবরল ভাবে পড়লা মনে থাকবে না, এটাতে কোনো লাভ নেই। হ্যাঁ, তো তোমাকে সমার্থক শব্দগুলো অন্তত বুঝে বুঝে করতে হবে, তাহলে মাথায় থাকবে। তো আর এগুলা এই হচ্ছে তোমার প্রথমে দেখলাম যে সমাস। তো সমাস শব্দের শ্রেণীবিভাগ, বানান, উচ্চারণ। আচ্ছা, বানান উচ্চারণটা প্রথমে বাদ দিলাম। সমাস আর শব্দের যে শ্রেণীবিভাগ, এই দুটা সমাস মানে 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুটা তোমরা হচ্ছে 9-10-এর বই থেকে পড়বা। 9-10 বই, 9-10-এর বই থেকে পড়বা। তাহলে দেখবা যে অনেকটা ইজি লাগতেছে, এবং শুধু ইজি না, দেখবা যে পরীক্ষার হলে হুবহু কমনও পড়তে পারে, এরকম সম্ভাবনাও আছে। আর এরপরে যদি আমি সন্ধির কথা বলি, সন্ধি সবার আগে আসবে। সন্ধি হচ্ছে 9-10-এর বই থেকে কোয়েশ্চেন বেশি হয়। তো সন্ধি তোমাকে হচ্ছে ওই 9-10-এর বই থেকে ভালোভাবে দেখে যেতে হবে। তো যদি সন্ধি 9-10-এ যদি তোমার সন্ধি ভালো করে পড়া থাকে তাহলে তো কোনো কথাই নাই, অ্যাডমিশনে অত প্যারা খেতে হবে না। আর এই জন্য বলতেছি যে 9-10-এর বই থেকে তুমি সন্ধিটা করে নিবে, 9-10 সন্ধি। ওকে। এবং প্রকৃতি ও প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, নত্যবিধান ও সত্যবিধান। আমি একটা জিনিস দেখছি যে অ্যাডমিশনের যে বইগুলো আছে এগুলাতে হচ্ছে নত্যবিধান ও সত্যবিধানের নিয়মটা ভালোভাবে দেওয়া আছে। ইভেন এটাতে হচ্ছে তোমার শর্টকাট নিয়মগুলোও দেওয়া আছে। তো আমি এই জন্য সাজেস্ট করবো যে নত্যবিধান ও সত্যবিধান তুমি অ্যাডমিশন ইয়ে থেকে করবা, অ্যাডমিশন অ্যাডমিশনের বই থেকে পড়ে নিবা, তাহলে দেখবা যে অনেকটা ইজি লাগতেছে। আর উপসর্গ অনুসর্গ এইটা তুমি এইচএসসি বই অথবা 9-10-এর বই থেকেও পড়ে নিতে পারো, এটাতে কোনো সমস্যা নেই। উপসর্গ অনুসর্গ অনেকটাই সহজ, তুমি একবার পড়লে বুঝতে পারো বিষয়টা আসলে কি। আর এটাতে উপসর্গগুলো মনে রাখার হচ্ছে অনেকগুলো ছন্দ আছে, এই ছন্দগুলো যদি ফলো করো তাহলে তোমার পরীক্ষার হলে অনেকটা ইজি লাগবে কোশ্চিন অ্যান্সার করতে আর কি। তো এই ছিল মূলত ব্যাকরণ নিয়ে আলোচনা। আর হচ্ছে পারিভাষিক শব্দ, শব্দার্থ, বাগধারা, সমার্থক শব্দ, এই কয়েকটা তোমরা 9-10-এর বইয়ে যে কয়টা আছে, 9-10, 9 আর 10, 9-10-এর বইয়ে সব সব